হুমায়ুন আহমেদের বই বৃষ্টি বিলাস। রিকশা থেকে নেমেই শ্যামা দেখল তাদের বাসার বারান্দার কাঠের চেয়ারে কে যেন বসে আছে। কাঠের চেয়ারের পেছনের একটা পা ভাঙা। চেয়ারটা দেয়ালে হেলান না দিয়ে বসা যায় না, কিন্তু যে বসেছে সে চেয়ারটা বারান্দার মাঝামাঝি এনেই বসেছে। একটু অসাবধান হলেই উল্টে পড়বে। শ্যামার বুক ধুকপুক করতে লাগলো। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এটা মাথায় থাকলেই টেনশন হয়। শ্যামার সমস্যা হচ্ছে সামান্য টেনশনেই তার বুক ধুকধুক করে, গলা শুকিয়ে যায়। এক সময় মনে হয় হাত পা শক্ত হয়ে আসছে। নিশ্চয় হার্টের কোনো অসুখ। যত দিন যাচ্ছে তার অসুখটা তত বাড়ছে। আগে এত সামান্যতে বুক ধুকধুক করতো না, এখন করে। গত সপ্তাহেই কলেজ থেকে ফেরার পথে সে দেখল কে যেন ঠিক রাস্তার মাঝখানে একটা ডাব ফেলে রেখেছে। তার বুক ধুকধুক করা শুরু হলো। এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো। ডাবের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ল রিকশা। রিকশার যাত্রী ছিটকে পড়ল সিট থেকে, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা ট্রাক এসে তার উপর দিয়ে চলে গেল। দৃশ্যটা শ্যামা চোখের সামনে স্পষ্ট দেখল। তার হাত পা হয়ে গেল শক্ত, নড়ার ক্ষমতা নেই। অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত সে যেন নড়তে পারবে না। তার উচিত রাস্তায় নেমে ডাবটা সরিয়ে দেয়া। সেটাও সম্ভব না। 20 বছর বয়সী রূপবতী একটা তরুণী রাস্তার ময়লা পরিষ্কার করছে। এই দৃশ্য মজাদার। চারদিকে লোক জমে যাবে। সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তাদের দৃষ্টিতে পরিষ্কার লেখা থাকবে, ব্রেন নষ্ট মেয়ে। ডাবটা সরিয়ে সে যখন বাসার দিকে রওনা হবে, তখন তার পেছনে পেছনে কয়েকজন রওনা হবে। মজা দেখার জন্যে যাবে। ব্রেন নষ্ট মেয়ে নতুন আর কি করে সেটা দেখার কৌতূহলেই পেছনে পেছনে যাওয়া। পাগল মেয়ের পেছনে হাঁটা যায়, তাতে কেউ দোষ ধরে না। ভাঙা চেয়ারটায় বসে আছেন শ্যামার বাবা আব্দুর রহমান। তিনি মালিবাগ অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। সন্ধ্যা 7টার আগে কোনো দিনই বাসায় ফেরেন না। এখন বাজছে 3টা 10। অসময়ে বাসায় ফিরে বারান্দায় বসে আছেন বলে শ্যামা দূর থেকে বাবাকে চিনতে পারেনি। তাছাড়া বাসায় তিনি যতক্ষণ থাকেন খালি গায়ে থাকেন। আজ পরেছেন ইস্ত্রি করা পাঞ্জাবি। শ্যামার বাবার মুখ হাসি হাসি। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনন্দময় কিছু ঘটবে। তার প্রতীক্ষায় চেয়ারে বসে তিনি পা দোলাচ্ছেন। শ্যামা বাবার দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, বাবা, এই চেয়ারটার পেছনের পা ভাঙা, তুমি উল্টে পড়বে। আব্দুর রহমান আনন্দিত গলায় বললেন, পায়া ঠিক করেছি, 3টা পেরেক মেরে দিয়েছি। তোর কলেজ ছুটি? ঘেমে টেমে কি হয়েছিস? যা ঘরে গিয়ে গোসল কর, আর তোর মাকে বল আমাকে একটা পান দিতে। শ্যামা ঘরে ঢুকল। শ্যামার মা সুলতানা মেয়েকে দেখেই বললেন, এত দেরি কেন রে? শ্যামা বিরক্ত হয়ে বলল, দেরি কোথায় দেখলে? 3টার সময় কলেজ ছুটি হয়েছে। এখন বাজছে 3টা 10। যা গোসল করতে যা। বাথরুমে পানি, সাবান, তোয়ালে দেয়া আছে। খিদায় মারা যাচ্ছি, আগে ভাত দাও। আর বাবা পান চাচ্ছে। বাবা আজ এত সকাল সকাল অফিস থেকে ফিরল কেন? সুলতানা হাসি মুখে বললেন, তার অফিসের কয়েকজন কলিগ আসবে, বিকালে চা খাবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? গোছলে যা। শ্যামা শীতল গলায় বলল, ঘটনা কি বলো তো মা? আমাকে গোসল করানোর জন্যে এত ব্যস্ত হয়ে গেছো কেন? সুলতানা হড়বড় করে বললেন, কোনো ঘটনা না। ঘটনা আবার কি? তোর বাবার কয়েকজন বন্ধু বিকালে চা খেতে আসবে। অফিসের বন্ধু বান্ধবরা চা খেতে আসতে পারে না? শ্যামা তীক্ষ্ণ গলায় বলল, চায়ের ট্রে নিয়ে তাদের সামনে সেজেগুজে আমাকে যেতে হবে, তাই তো? ঘটনা এরকম কিনা সেটা বলো। সুলতানা চুপ করে রইলেন।
শ্যামা বলল, ছেলে কি করে? তোর বাবার অফিসে চাকরি করে, নতুন ঢুকেছে, জুনিয়র অফিসার। বাহ, ভালো তো। শ্বশুর জামাই এক অফিসে চাকরি করবে, দুপুরে টিফিন ক্যারিয়ার খুলে খাবার ভাগাভাগি করে খাবে। শ্বশুর জামাইকে সেধে খাওয়াবে, জামাই খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরের জন্যে চমন বাহার দেয়া পান নিয়ে আসবে। সুলতানা ফিক করে হেসে ফেললেন। শ্যামা কঠিন গলায় বলল, হাসবে না মা, তোমার হাসি অসহ্য লাগছে। আমি মরে গেলেও চা নিয়ে কারোর সামনে যাব না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, না গেলে না যাবি, যা গোসল করতে যা। গোসল করে যে শাড়িটা পরবি সেটাও বাথরুমে আছে, তোর বাবা কিনে এনেছে। তোর বাবা যে কিনতে পারে তাই জানতাম না। গোসল করতেও যাব না, গা ঘামা অবস্থায় থাকবো। খিদে বেশি লেগেছে, আগে ভাত খেয়ে নিবি। ভাত খাবো না, গেস্ট না আসা পর্যন্ত ছাদে দাঁড়িয়ে থাকবো, গায়ে আরও রোদ লাগাবো, রোদে গায়ের চামড়া জ্বালিয়ে ফেলবো। তোর যা ইচ্ছা করিস, একটু ঠান্ডা হ। লেবুর শরবত খাবি? গরম থেকে এসেছিস, লেবুর শরবত ভালো লাগবে। লেবুর শরবত খাবো না। বাবা পান চাচ্ছে, এখনও পান দিচ্ছ না কেন? শ্যামা মার সামনে থেকে সরে গেল, ঢুকলো বাথরুমে। বাথরুমে গোসলের সরঞ্জাম সুন্দর করে সাজানো, বালতি ভর্তি পানি, নতুন একটা সাবান, এখনও মোড়ক খোলা হয়নি। সাবানের পাশে নতুন একটা টুথব্রাশ। বাথরুমের দড়িতে হালকা সবুজ রঙের তাঁতের শাড়ি ঝুলছে। এই শাড়িটা শ্যামার বাবা আজ কিনে এনেছেন। বাবার রুচি খুবই খারাপ, কটকটে রং ছাড়া কোনো রং তার চোখে ধরে না, কিন্তু এই শাড়ির রংটা ভালো। মাথায় পানি ঢালতে ঢালতে শ্যামার মনে হলো লাল কাচের চুড়ি থাকলে খুব ভালো হতো। সবুজ শাড়ির সঙ্গে হাত ভর্তি লাল চুড়ি খুব মানায়, সাদা শাড়ির সঙ্গে মানায় নীল চুড়ি। এ বাড়িতে পানির খুব টানাটানি, সাপ্লাইয়ের পানি ঝিরঝির করে ৩-৪ ঘন্টা এসেই বন্ধ। জমা করে রাখা পানি খুব সাবধানে খরচ করতে হয়। কেউ পানি বেশি খরচ করলে তার দিকে সবাই এমনভাবে তাকায় যেন চোখের সামনে মূর্তিমান পানি খেকো শয়তান। আজ শ্যামার সেই ভয় নেই, পুরো বালতি শেষ করলেও কেউ কিছু বলবে না। শ্যামা মনের আনন্দে মাথায় পানি ঢালতে লাগলো। ঠান্ডা পানিতে এত আরাম লাগছে। শ্যামার ধারণা গায়ে প্রচুর পানি ঢাললে শুধু যে শরীরের নোংরা দূর হয় তা না, মনের ময়লাও খানিকটা হলেও ধুয়ে চলে যায়। এই জন্যেই মন ভালো লাগে। যে ছেলেটা তাকে দেখতে আসবে তাদের বাড়িতে প্রচুর পানি আছে তো। সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে বাথট্যাব থাকে। গরমের সময় বাথট্যাব ভর্তি করে সে পানি রাখবে। বরফের দোকান থেকে 4-5 কেজি বরফ এনে গুঁড়ো করে বাথট্যাবে ছেড়ে দেবে। কয়েকটা টাটকা গোলাপ কিনে গোলাপের পাপড়ি পানিতে ছেড়ে দিয়ে সে ডুবে থাকবে। হাতের কাছে টি পটে চা থাকবে, মাঝে মাঝে চায়ে চুমুক দেবে। ক্যাসেট প্লেয়ারে গান বাজাতে পারে, নিশ্চয় বাথরুমে গান শুনতে ভালো লাগবে। অনেক মানুষই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেই গান ধরে, ভালো না লাগলে নিশ্চয় ধরত না। সুলতানা বাথরুমের দরজায় ধাক্কা দিলেন। অবাক হয়ে বললেন, শ্যামা, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এতক্ষণ কি করছিস? শ্যামা হালকা গলায় বলল, বালতির পানি সব শেষ হয়ে গেছে মা, আরও পানি লাগবে। আর পানি পাবো কোথায়? বাড়িওয়ালা চাচার ঘর থেকে আনাও। সারা গায়ে সাবান মেখে বসে আছি, পানি শেষ। আরেকটা কথা মা, যে ছেলেটা আমাকে দেখতে আসছে তার নাম কি? ছেলের নাম আতাউর। কি সর্বনাশ, খাতাউর আবার মানুষের নাম হয়? নাম শুনলেই মনে হয় খাতাউর সাহেব হা করে আছেন খেয়ে ফেলার জন্যে। খাতাউর না, আতাউর। শ্যামা, তুই ইচ্ছা করে ফাজলামি করছিস, এইসব ঠিক না। পানি আনার ব্যবস্থা করো মা। আসল কথা বলতে ভুলে গেছি। মা শোনো, লাল চুড়ি আছে?
তোমার ট্রাঙ্কে তো অনেক জিনিস আছে, খুঁজে দেখো তো লাল চুড়ি আছে নাকি। আমি লাল চুড়ি পরব। সুলতানা আনন্দের নিঃশ্বাস ফেললেন। মেয়ে সহজভাবে কথা বলছে। তিনি কাজের মেয়েকে বালতি দিয়ে পানি আনতে পাঠালেন। মেয়েটা শখ মিটিয়ে গোসল করুক। মেয়েদের অতি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয়। মেয়েরা মা বাপের সংসারে থাকে না, অন্য সংসারে চলে যায়। যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটা বলতেও পারে না। অতিথিরা 5টার সময় উপস্থিত হলেন। তখন শ্যামার চুল বাঁধা হচ্ছে। চুল বেঁধে দিচ্ছে শ্যামার ছোট বোন এশা। এশা এবছর ক্লাস 10-এ উঠেছে। সে খুবই হাসি খুশি মেয়ে। গত 6 দিন ধরে কী কারণে যেন সে মুখ ভোঁতা করে আছে, কারো সঙ্গেই কথাবার্তা বলছে না। এশার মুখ ভোঁতার রহস্য উদ্ধারের চেষ্টা কেউ করছে না, কারণ চেষ্টা করে লাভ নেই। এশা নিজ থেকে মুখ না খুললে কেউ তার মুখ খোলাতে পারবে না। লোকজন চলে এসেছে এই খবরটা দিল শ্যামার ছোট ভাই মন্টু। সে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। টাইফয়েড হয়ে যাবার কারণে পরীক্ষা শেষ করতে পারেনি। এবার আবারও দিচ্ছে। আগামী বুধবার থেকে তার পরীক্ষা শুরু। মন্টুর ধারণা এবারে পরীক্ষার মাঝখানে তার কোনো বড় অসুখ হবে, সে পরীক্ষা দিতে পারবে না। এরকম স্বপ্নও সে দেখে ফেলেছে। স্বপ্নে পরীক্ষার হল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা ছোটাছুটি শুরু করেন, কারণ তাকে রক্ত না দিলে সে মারা যাবে। কারো রক্তের সঙ্গেই তার রক্ত মিলছে না। শেষে একজনের সঙ্গে রক্তের গ্রুপ মিলল। সেই একজন তাদের স্কুলের হেড স্যার। তিনি রক্ত দিতে এসে তাকে দেখে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, কিরে তুই এবছরও পরীক্ষা দিচ্ছিস না, ফাজলামি করিস? মন্টু এসে প্রায় ফিসফিস করে বলল, আবা এসে গেছে, 4 জন এসেছে। শ্যামা বিরক্ত গলায় বলল, 4 জন এসেছে খুব ভালো কথা, তুই ফিসফিস করছিস কেন? এর মধ্যে ফিসফিসানের কি আছে? ট্যাক্সি করে এসেছে। শুনে খুশি হলাম। ট্যাক্সি করেই তো আসবে, ঠেলা গাড়িতে করে তো আসবে না। নাকি তুই ভেবেছিলি ঠেলা গাড়ি করে আসবে? অনেক মিষ্টি এনেছে, 5 প্যাকেট। সামনে থেকে যা তো, কানের কাছে বিজবিজ করবি না। কয় প্যাকেট মিষ্টি এনেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিস? শুনেই তো লজ্জা লাগছে। মেহমানরা বসার ঘরে বসেছেন। তাদেরকে চা নাস্তা এখনও দেয়া হয়নি। আরও 2 জন নাকি আসবেন, তাদের জন্য অপেক্ষা। মজার গল্প হচ্ছে, হাসি শোনা যাচ্ছে। শ্যামা সেজেগুজে অপেক্ষা করছে। চা নিয়ে যেতে বললেই সে ট্রেতে করে চা নিয়ে যাবে। এই উপলক্ষে বাড়িওয়ালার বাসা থেকে সুন্দর একটা ট্রে আনা হয়েছে। ছোট্ট একটা সমস্যা হয়েছে। এক ধরনের চায়ের কাপ আছে 6টা। 4 জন গেস্ট আছেন, আরও 2 জন আসবেন। 6টা কাপ হয়ে গেল। আব্দুর রহমান সাহেবকে চা দিতে হবে, তার জন্য একটা কাপ লাগবে। তারা হয়তো শ্যামাকেও চা খেতে বলবেন, আরও 2টো ভালো কাপ দরকার। সুলতানা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। তিনি ঠিক করেছেন মেহমানদের কোনো বাইরের খাবার দেবেন না, সব খাবার ঘরে তৈরি হবে। তিনি কলিজার সিঙ্গারা বানানোর চেষ্টা করছেন। সিঙ্গারার 3টা কোণা ঠিকমতো উঠছে না। সিঙ্গারা তিনি আগেও বানিয়েছেন, তখনই ঠিক কোণা উঠেছে। তখন ঠিকই কোণা উঠেছে, এখন কেন উঠছে না? বিয়েতে কোনো অলক্ষণ নেই তো? আজ সকালবেলা বেশ কয়েকবার তিনি এক শালিক দেখেছেন। এক শালিকের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করে না, তিনি খুব করেন। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছেন, যতবার এক শালিক দেখেছেন ততবারই ঝামেলা হয়েছে। এশা এসে মাকে সাহায্য করার জন্যে বসল। এশার মুখ আগের চেয়েও গম্ভীর, চোখ ফোলা ফোলা, মনে হয় কেঁদে কেটে এসেছে। এশার কি হয়েছে কে জানে। এমন চাপা মেয়ে, ভয়ঙ্কর কিছু ঘটে গেলেও সে মুখ খুলবে না। সুলতানা বললেন, কি সমস্যা হয়েছে দেখো না?
কি সমস্যা হয়েছে দেখ না, সিঙ্গারার কোনা উঠছে না। এসা বলল, খেতে ভালোই হলো, কোনা ওঠার দরকার নেই। দোকানের সিঙ্গারার লোকজন কোনা খোঁজে, ঘরের সিঙ্গারায় খোঁজে না। সুলতানা বললেন, একটা খেয়ে দেখ। খেতে ইচ্ছা করছে না। তোর কি কোনো কারণে মন টন খারাপ? না। এক কথা 5 লক্ষ বার জিজ্ঞেস করো না তো মা, আমার মন খারাপ কি না। এটা তুমি এই কদিনে 5 লক্ষ বারের বেশি জিজ্ঞেস করে ফেলেছ। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, শ্যামা কি করছে? খাটে বসে আছে। সাজার পর তাকে কেমন দেখাচ্ছে রে? পরীদের রানীর মতো লাগছে। সুলতানা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন, শ্যামাকে যেই দেখবে সেই পছন্দ করবে। মাঝে মাঝে ওর দিকে তাকালে বুকে ধাক্কার মতো লাগে। ভেবেই পাই না এত সুন্দর মেয়ে আমার পেটে জন্মালো কিভাবে। এসা বলল, আপা বেশি সুন্দর। বেশি সুন্দরকে আবার মানুষ পছন্দ করে না। সুলতানা অবাক হয়ে বললেন, পছন্দ করবে না কেন? এসা উত্তর দিল না। সুলতানা বললেন, পছন্দ করবে না কেন বল। কারণ জানিস না? কারণ জানি, কিন্তু বলতে ইচ্ছা করছে না। মা শোনো, তুমি আর বাবা, তোমরা দুজন কি আসলেই চাও যে ছেলেটা এসেছে তার সঙ্গে আপার বিয়ে হোক? তোর বাবা চায়। তার ধারণা ছেলেটা খুবই ভালো, অসম্ভব ভদ্র, বিনয়ী, ফ্যামিলিও ভালো। ছেলের অবশ্যই বাবা নেই, কিছুদিন হলো মারা গেছেন। শ্যামা শ্বশুরের আদর পাবে না। তোরা তো জানিস না, শ্বশুরের আদর বাপের আদরের চেয়েও বেশি হয়। আপা যেভাবে সাজগোজ করেছে, এভাবে সাজগোজ করে থাকলে কিন্তু ওরা আপাকে পছন্দ করবে না। আপার উচিত খুব সাধারণ একটা শাড়ি পরে ওদের সামনে যাওয়া। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এইসব কিচ্ছু না। কি বলছিস তুই? কোনো রকম সাজগোজ ছাড়া আপা যখন ওদের সামনে দাঁড়াবে, তারা বলবে, বাহ কি সহজ সরল সাধারণ একটা মেয়ে। বউ হিসেবে সবাই সাধারণ মেয়ে খোঁজে। আপার ঠোঁটে লিপস্টিক, গালে পাউডার, কোনো কিছুরই দরকার নেই। গোছল করে আপা যখন ভেজা চুলে বের হলো, তখন তাকে যে কি সুন্দর লাগছিল লক্ষ্য করনি? সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তার কাছে খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে এই যেন সেদিন মেয়েটা ছোট্ট ছিল, সারা রাত ওয়াও ওয়াও ওয়া ওয়া করে কাঁদত। মুখে দুধ গুজে দিলেও কান্না থামত না। দুধ খাচ্ছে, ফাঁকে ফাঁকে কাঁদছে। কান্নাটা যেন তার বিশ্রাম। আর আজ এই মেয়ে গুট গুট করে কি সুন্দর কথা বলছে। কথাগুলি মনে হচ্ছে সত্যি। এসা বলল, মা আপাকে সাধারণ ঘরে পরার একটা শাড়ি পরতে বলবো? বল। তোর বাবা আবার রাগ না করে। শখ করে একটা শাড়ি কিনে এনেছে। বাবা কিছু বুঝতে পারবে না। বাবা খুব টেনশনে আছে তো। টেনশনের সময় মানুষ কিছু বুঝতে পারে না। বাবা ভালো মতো আপার দিকে তাকাবেই না। মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবারা মেয়েদের দিকে কখনো ভালো মতে তাকায় না। বাবাদের মনে হয় তাকাতে লজ্জা করে। সুলতানা ছোট মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। এই মেয়েটার ভালো বুদ্ধি আছে। মেয়েটার বুদ্ধির খবর এই পরিবারে আর কেউ জানে না, শুধু তিনি জানেন। এই নিয়ে তার দুশ্চিন্তাও আছে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। শ্যামা খুব সহজ ভঙ্গিতেই চায়ের টেনে নিয়ে ঢুকলো। সে ধরেই নিয়েছিল ঘরে ঢোকা মাত্র সবাই একসঙ্গে তার দিকে তাকাবে এবং সঙ্গে সঙ্গে তার হাত পা শক্ত হয়ে যাবে। দেখা গেল সবাই তার দিকে তাকালো না। আতাউর নামের ছেলেটা মাথা নিচু করেই বসেছিল। সে মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলল। শ্যামা তার দিকে এক ঝলক তাকালো। এক ঝলকে তার অনেকখানি দেখা হয়েছে। ছেলেটা ছায়ার কচু গাছের মতো ফর্সা। হাতের নীল নীল শিরা বের হয়ে আছে।
অতিরিক্ত রোগা, ঘুমের সমস্যা মনে হয় আছে, চোখের নিচে কালি, বাম চোখের নিচে বেশি কালি, ডান চোখে কম, মাথায় অনেক চুল আছে, চেহারা ভালো, গোঁফ নেই, এটাও ভালো। পুরুষ মানুষের নাকের নিচে গোঁফ দেখলেই শ্যামার গা শিরশির করে, মনে হয় ঘাপটি মেরে মাকুসা বসে আছে, তারা দিলেই নাকের ফুটো দিয়ে ঢুকে যাবে। কালো আচকান পরা, মুখ ভর্তি দাড়ি এক ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললেন, এই যে মা, আমাদের জন্যে চা নিয়ে চলে এসেছ, কেমন আছো গো মা? শ্যামা বলল, জি আমি ভালো আছি। বসো মা, তুমি আমার পাশে বসো। এমন সুন্দর কন্যা পাশে নিয়ে বসাও এক ভাগ্যের ব্যাপার। আচকান পরা ভদ্রলোক সরে গিয়ে শ্যামার জন্যে জায়গা করলেন। শ্যামা সহজ গলায় বললেও, আমি খাবারটা হাতে হাতে দিয়ে নিই, তারপর বসি। ঠিক আছে মা, ঠিক আছে, আগে কাজ, তারপর বসা, তারপর আলাপ। আর এই জগতে খাওয়ার চেয়ে বড় কাজ তো কিছু নেই, কি বলেন আপনারা? কেউ কিছু বলল না, শুধু আতাউর নামের ছেলেটা কাশতে লাগলো। শ্যামা মনে মনে বলল, এই যে খাতাউর ভাইয়া, আপনার এই কাশি ঠান্ডার কাশি না যক্ষা টক্ষা আছে? প্লেটে খাবার বাড়তে বাড়তে শ্যামা ভাবল, খাবারের প্লেট সবার আগে যিনি মুরব্বী তার হাতে দেয়া দরকার। তা না করে সে যদি যক্ষা রোগী খাতাউরের হাতে দেয় তাহলে কেমন হয়? যক্ষা রোগী নিশ্চয় ভাবছে, না, তাকে প্রথম দেয়া হবে, তার কাশি আরও বেড়ে যাবে। আজকান পরা মওলানা বেশি ফটফট করছে। মওলানার ফটফটানি কিছুক্ষণের জন্য হলেও কমবে। মওলানা হয়তো মনে মনে বলবে, নাউজুবিল্লাহ, মেয়েটা তো মহা নির্লজ্জ, বলুক যার যা ইচ্ছা। শ্যামা খাবারের প্লেট আতাউরের দিকে বাড়িয়ে দিয়ে খুবই স্বাভাবিক গলায় বলল, আপনার কি ঠান্ডা লেগেছে? এত কাশছেন কেন? শ্যামা যা ভেবেছিল তাই হলো। আচকান পরা মাওলানা হকচকিয়ে গেলেন। তিনি শ্যামার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন। যক্ষা রোগীর কাশি কিছুক্ষণের জন্য হলেও থেমেছে। শ্যামার বাবাও অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে ঘটনা কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। আচকান পরা মওলানা নিজেকে সামলে নিয়ে বললেন, মা শোনো, পুরুষ মানুষের কাশিকে তুচ্ছ করতে নাই। পুরুষ মানুষ চেনা যায় কাশি দিয়ে। কথায় আছে, ঘোড়া চিনি কানে, রাজা চিনি দানে, কন্যা চিনি হাসে, পুরুষ চিনি কাশে। আতাউরকে চিনতেছি আর কাশিতে, আর তোমারে চিনতেছি তোমার হাসিতে, হা হা হা। শ্যামা লক্ষ্য করলো সবাই হাসতে শুরু করেছে, এমনকি তার বাবাও হাসছেন, যিনি কখনো হাসেন না, কারণ হাসিকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করেন। সবাই হাসছে, শুধু যক্ষা রোগীর মুখে কোনো হাসি নেই, সে মাথা আরও নিচু করে ফেলেছে। কালো আচকান পরা মওলানা পাত্রের মেঝো চাচা সৈয়দ আওলাদ হোসেন নেত্রকোনা কোর্টে ওকালতি করেন। তিনিই পাত্রের অভিভাবক। বিয়ের কথাবার্তার সময় পাত্রের অভিভাবকরা ক্রমাগত কথা বলেন। সৈয়দ সাহেব তার ব্যতিক্রম নন। তিনি দাড়ি কমা ছাড়াই কথা বলে গেলেন এবং বিদায়ের আগে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বললেন, যাবার আগে একটা কথা বলে যাই, কন্যা আমাদের সবারই অত্যন্ত পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু কন্যা পছন্দ হয়েছে বললে ভুল বলা হবে, কন্যার পিতাকেও পছন্দ হয়েছে। বেয়ান সাহেবের সাথে দেখা হয় নাই, তার রান্না পছন্দ হয়েছে। সিঙ্গারা অনেক জায়গায় খেয়েছি, এরকম স্বাদের সিঙ্গারা খাই নাই। বেয়ান সাহেবকে দূর থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। এখন বিবাহের তারিখ নিয়ে দুটা কথা। আমি সবচেয়ে খুশি হতাম আজকে রাতেই বিবাহ দিতে পারলে, সেটা সম্ভব না।
আমাদের নিজেদের কিছু আয়োজন আছে। আমরা তো শহরের লোক না, গ্রামের লোক। বিয়ে শাদী সবাইকে নিয়ে দিতে হয়। কাজেই বিবাহ হবে ইনশাল্লাহ আষাঢ় মাসে। আব্দুর রহমান সাহেব, আপনার কিছু বলার থাকলে বলেন। আব্দুর রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, আপনারা যা ঠিক করবেন তাই হবে। এই মেয়ে এখন আপনাদের মেয়ে। আওলাদ হোসেন সবগুলি দাঁত বের করে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এই যে আপনি বললেন আপনাদের মেয়ে, এতে সব কথা বলা হয়ে গেল। মেয়ে তো আমাদের অবশ্যই। আপনাদের বাড়িতে থাকতে দিয়েছি। হা হা হা। আওলাদ সাহেব আজকানের পকেট থেকে আংটি বের করে শামার আঙুলে পরিয়ে দিলেন। শুধু আংটি না, আংটির সঙ্গে খামে ভর্তি টাকাও আছে, 1001 টাকা। আওলাদ সাহেব বললেন, এই যে 1001 টাকা দিলাম। এর একটা ইতিহাস আছে। ইতিহাস না বললে বুঝবেন না। হয়তো ভাববেন টাকা দিচ্ছে কেন, ছোট লোক নাকি। এখন ইতিহাসটা বলি। আজ আমাদের খুবই গরিবী হালত। সব সময় এরকম ছিল না। আমার পূর্বপুরুষরা ছিল ঈশ্বরগঞ্জের নওয়ানি জমিদার। তাদের নিয়ম ছিল কন্যাকে 1001টা আশরাফি দিয়ে মুখ দেখা। এই নিয়ম তো এখন আর সম্ভব না। তারপরেও পুরনো চিঠি ধরে রাখা। শ্যামা বাবার চোখের ইশারায় তার হবু চাচা শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করে বোকার মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে সে একটা নাটকে পাঠ করছে, যে নাটকে তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংলাপ নেই। পরিচালক তাকে বুঝিয়েও দেননি স্টেজে উঠে কি করতে হবে। 1001 টাকা ভর্তি খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই অস্বস্তি লাগছে। এটা যদি কোনো হাসির নাটক হতো তাহলে সে খাম খুলে টাকাগুলি বের করে গুনতে শুরু করত এবং একটা নোট বের করে বলতো, এই নোটটা ময়লা, বদলে দিন। কিন্তু এটা কোনো হাসির নাটক না, খুবই সিরিয়াস নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্রের একজন ঈশ্বরগঞ্জের নওয়ানি জমিদারের উত্তম পুরুষ সৈয়দ ওয়ালিউর রহমান এখন আবেগে আপ্লুত হয়ে কাঁদছেন এবং রুমালে চোখের পানি মুছছেন। নাটকের আরেক চরিত্র শ্যামার বাবা আব্দুর রহমান সাহেবের চোখেও পানি। অন্যান্য পার্শ্ব চরিত্রেরাও উকিঝুঁকি দিচ্ছে। মন্টুকে দেখা যাচ্ছে, সে ব্যাপার দেখে পুরোপুরি হকচকিয়ে গিয়েছে। তার হাতে একটা পানির গ্লাস। শ্যামার মনে হলো যে কোনো মুহূর্তে সে হাত থেকে পানির গ্লাস ফেলে দেবে। বিয়ের পাকা কথার দিন হাত থেকে পড়ে গ্লাস ভাঙা শুভ না অশুভ কে জানে। শ্যামার হঠাৎ করেই আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করল। তার চেহারাটি কি আগের মতোই আছে না বদলাতে শুরু করেছে? ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না, কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে। কুমারী অবস্থায় থাকে একরকম চেহারা, বিয়ের কথাবার্তা ঠিকঠাক হবার সময় হয় অন্য এক রকম চেহারা, বিয়ের পর আরেক রকম চেহারা, মা হবার পর চেহারা আবার পাল্টায়, যখন শাশুড়ি হয় তখন আরেক দফা চেহারা বদল। আব্দুর রহমান সাহেব ভেতরের বারান্দায় রাখা দুটা বেতের চেয়ারের একটায় বসে আছেন, অন্যটায় বসেছেন সুলতানা। আব্দুর রহমান সাহেবের হাতে জ্বলন্ত সিগারেট। তিনি সিগারেট খান না। আজ বিশেষ দিন উপলক্ষে মন্টুকে দিয়ে 3টা সিগারেট আনানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সিগারেট টেনে তিনি খুবই মজা পাচ্ছেন। সুলতানা বললেন, চা খাবে? আব্দুর রহমান তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, চা 1 কাপ খাওয়া যায়। তোমার চা বানানোর দরকার নেই, বড় মেয়েকে বলো চা বানিয়ে আনুক। বিয়ে হয়ে যাচ্ছে, কাজকর্ম শিখবে না? সুলতানা বললেন, মেয়েকে এখন আমি মরে গেলেও চুলার কাছে যেতে দেব না। বিয়ের পাকা কথা হবার পর মেয়েদের চুলার কাছে যেতে দেয়া হয় না, তাই নাকি? অনেক নিয়মকানুন আছে। চুল খোলা রেখে বাইরে বের হওয়া নিষেধ, রাতে বিছানায় একা থাকা নিষেধ। বলো কি, জানতাম না তো। সুলতানা চা বানানোর জন্য উঠে দাঁড়ালেন।
আব্দুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, চা কিন্তু 2 কাপ আনবে। চা খেতে খেতে বুড়ো বুড়ি গল্প করি। মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখন তো আমরা বুড়ো বুড়ি, তাই না? আর এশাকে একটু পাঠাও, ওর সঙ্গে কথা আছে। ওর সঙ্গে কি কথা আছে? কথা আছে। সব কথা তোমাকে বলা যাবে নাকি? বাপ মেয়ের আলাদা কথা থাকবে না? শুধু মা মেয়ে রাত জেগে গুটুর গুটুর, তা হবে না। হা হা হা। স্বামীর আনন্দ দেখে সুলতানার মন কেমন কেমন করতে লাগলো। অনেক দিন পর মানুষটাকে তিনি এত আনন্দিত দেখলেন। মেয়ের বিয়ে ঠিক হওয়ায় কোনো বাবা কি এত আনন্দিত হয়? তিনি নিজে আনন্দ পাচ্ছেন না। ছেলেটাকে তার তেমন পছন্দ হয়নি। তার ধারণা, শ্যামার মতো রূপবতী মেয়ের জন্য অনেক ভালো পাত্র পাওয়া যেত। একটু শুধু খোঁজখবর করা। মানুষটা তার কিছুই করল না। অফিসের কোনো একজনকে ধরে এনে বলল, এর সাথে বিয়ে। এশা বাবার সামনে এসে দাঁড়ালো। আব্দুর রহমান হাসি মুখে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, তোর আপার বিয়ে তো ঠিক হয়ে গেল। নেক্সট টার্গেট তুই। তৈরি হয়ে যা। এশা গম্ভীর মুখে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার হালকা রূপ দেখে সে অভ্যস্ত না, তার অস্বস্তি লাগছে। ছেলেটাকে কেমন দেখলি? ভালো। শ্যামা কি কিছু বলেছে ছেলে পছন্দ হয়েছে কিনা? না, কিছু বলেনি। ও আছে কোথায়? দোতলায়। বাড়িওয়ালা চাচার বাসা থেকে কাকে যেন টেলিফোন করবে। আব্দুর রহমান টেলিফোনের কথায় নড়ে চড়ে বসলেন। খুবই আগ্রহের সঙ্গে গলা সামান্য নামিয়ে বললেন, এক কাজ করতো, পাঞ্জাবির পকেটে আমার মানিব্যাগ আছে। মানিব্যাগ খুলে দেখ। হলুদ এক পিস কাগজ আছে। কাগজে টেলিফোন নাম্বার লেখা। কাগজটা শ্যামাকে দিয়ে দিস। কার টেলিফোন নাম্বার? ওই ছেলের। হ্যাঁ, আতাউরের। সে তার বড় বোনের সঙ্গে এখন আছে। বড় বোনের টেলিফোন নাম্বার। শ্যামা যদি ছেলের সঙ্গে কিছু বলতে চায় বলুক। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে। এখন টেলিফোনে কথাবার্তা বলা দোষণীয় কিছু না। তবে দেখা সাক্ষাৎ না হওয়াটাই বাঞ্ছনীয়। আর কিছু বলবে বাবা? আব্দুর রহমান সাহেবের মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল। মেয়েদের সঙ্গে দিনের পর দিন তার কোনো কথা হয় না। কথা বলার মতো সুযোগই তৈরি হয় না। আজ একটা সুযোগ তৈরি হয়েছে। তিনি সুযোগটা ব্যবহার করতে চাচ্ছিলেন, সেটা সম্ভব হলো না। এশা তার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করছে না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বাবার সামনে থেকে চলে যেতে পারলে বাঁচে। যেন সে বাবার সঙ্গে কথা বলছে না, কথা বলছে তার স্কুলের রাগী অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে। আব্দুর রহমান সাহেবের মন সামান্য খারাপ হলো। তবে তিনি মন খারাপ ভাবটাকে তেমন গুরুত্ব দিলেন না। মেয়েরা বড় হলে বাবার কাছ থেকে দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। জগতের অনেক সাধারণ নিয়মের মধ্যে একটা নিয়ম হলো, মেয়েরা বড় হলে মার দিকে ঝুঁকে পড়ে, ছেলেরা ঝুঁকে 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 বাবার দিকে। তার ক্ষেত্রে এটাও সত্যি হয়নি। মন্টু তার ধারে কাছে আসে না। মন্টু হয়তো টিভি দেখছে, বাবার পায়ের শব্দ শুনলে ফট করে টিভি বন্ধ করে দেবে, চোখ মুখ শক্ত করে বসে থাকবে। বাবা ঘরে ঢুকলে সে উঠে পাশের ঘরে চলে যাবে। এই অবস্থা চলতে দেয়া যায় না। আব্দুর রহমান ঠিক করলেন, এখন থেকে সম্পর্ক সহজ করার চেষ্টা করবেন। মন্টুকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে টিভি প্রোগ্রাম দেখবেন। ডিশের লাইন না কি নিয়েছে, অনেক কিছু দেখা যায়। তাই বাপ বেটায় মিলে দেখবেন। তিনি এখনও কিছু দেখেননি। টিভির সামনে বসলেই তার মাথা ধরে যায়। মনে হয় চোখের কোনো সমস্যা, ডাক্তার দেখাতে হবে। ছানি পড়ার বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে হয়তো। সুলতানা চা নিয়ে এলেন না। মন্টু এক কাপ চা হাতে নিয়ে ভয়ে ভয়ে বাবার সামনে দাঁড়ালো। সে চায়ের কাপটা বাবার হাতে দেবে না মেঝেতে নামিয়ে রাখবে, সেটা বুঝতে পারছে না। বাবার সামনে কোনো টেবিল নেই।
আব্দুর রহমান ছেলের হাত থেকে কাপ নিতে নিতে বললেন, তোর মা কোথায়? রান্না করছেন। আব্দুর রহমান বিরক্ত বোধ করলেন। ছেলেকে দিয়ে চা পাঠানো ঠিক হয়নি। বাবাকে চা নাস্তা দেয়া মেয়েদের কাজ। ছেলেকে দিয়ে এইসব কাজ করালে ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসে। আজকাল একটা কথা খুব শুনতে পাচ্ছেন, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই, ছেলেও যা মেয়েও তা। খুবই হাস্যকর কথা বলে তার মনে হয়। ছেলে মেয়ে যদি একই হয় তাহলে ছেলেগুলি মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে না কেন? মন্টু চলে যাচ্ছিল। আব্দুর রহমান বললেন, এই তোর পড়াশোনা কেমন হচ্ছে রে? মন্টু বাবার দিকে তাকালো না। চলে যেতে যেতে বলল, ভালো। তার একটাই ভয়, বাবা যদি ডেকে কিছু জিজ্ঞেস করে বসেন। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় সিগারেটটা ধরালেন। এবারে চা ভালো হয়নি, তিতা তিতা লাগছে। সিগারেট টেনেও মজা পাচ্ছেন না, মনে হচ্ছে ড্যাম্প সিগারেট। আমাদের বাড়িওয়ালা মোত্তালিব সাহেবের বয়স ৫৫। তিনি চুলে কলপ দিয়ে রঙিন শার্ট টার্ট পরে বয়সটাকে কমিয়ে রাখার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তেমন কোনো লাভ হচ্ছে না। বয়স মোটেই কম দেখাচ্ছে না, বরং যা বয়স তার চেয়েও বেশি দেখাচ্ছে। এই বয়সে কারোরই সব দাঁত পড়ে না, তার প্রায় সব দাঁতই পড়ে গেছে। সামনের পাটির দুটা দাঁত ছিল, বাঁধানো দাঁত ফুল সেট থাকলে অনেক সুবিধা। এই রকম বুঝিয়ে দাঁতের ডাক্তার সেই দুটো দাঁতও ফেলে দিয়েছে। ঘুম থেকে উঠে তিনি বাঁধানো দাঁত পড়েন। তার কাছে মনে হয় তিনি কলকবজা মুখে নিয়ে বসে আছেন। তার ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তাররা বলে দিয়েছে প্রতিদিন খুব কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না, কারণ মাস 3 হলো ডান পায়ের হাঁটু বাঁকাতে পারছেন না। হাঁটু বাঁকাতে মালিশ এবং চিকিৎসা চলছে, কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। হাঁটু শক্ত হয়ে যাচ্ছে। চিকিৎসার আগে সামান্য বাঁকত, এখন তাও বাঁকছে না। একটা লোহার মতো শক্ত পা নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে তিনি নিশ্চয় মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারেন না। তিনি একটা হুইল চেয়ার কিনেছেন। বেশিরভাগ সময় হুইল চেয়ারে বসে বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যান, আবার ফিরে আসেন। সময় কাটানোর জন্যে একটা বাইনোকুলার কিনেছেন। বাইনোকুলার চোখে দিয়ে রাস্তার লোক চলাচল দেখেন। বাইনোকুলার চোখে লাগাতেই রাস্তার লোকজন চোখের সামনে চলে আসে। তখন তাদের সঙ্গে গম্ভীর গলায় কথাবার্তা বলেন। এই যে চশমাওয়ালা, মাথাটা বাঁকা করে আছেন কেন? ঘাড়ে ব্যথা? রাতে বেকায়দায় ঘুমিয়েছিলেন? ভদ্রলোক বাড়িতে একা থাকেন। স্ত্রীর সঙ্গে বনেবনা না হয়নি বলে 15 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। তিনি নিজে ডিভোর্সের পক্ষপাতী ছিলেন না। তাদের 7 বছর বয়সের একটা মেয়ে আছে। ডিভোর্স হলে মেয়েটা যাবে কোথায়? কিন্তু মোত্তালিব সাহেবের স্ত্রী হেলেনা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। উকিল এনে ডিভোর্সের ব্যবস্থা না করা পর্যন্ত তিনি অন্য স্পর্শ করবেন না। হেলেনা ডিভোর্সের 2 বছরের মাথায় আবারও বিয়ে করেছেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তার জীবন সুখেই কাটছে বলে মনে হয়। এই ঘরে ছেলে মেয়ে হয়েছে, 2 ছেলে 1 মেয়ে। বিস্ময়কর মনে হলেও সত্যি, তিনি প্রায়ই তার প্রাক্তন স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মোত্তালিব সাহেবের একটাই মেয়ে মীনাক্ষী। হেলেনার দ্বিতীয় বিয়ের পর তিনি মীনাক্ষীকে জোর করে নিজের কাছে রেখে দেন। মীনাক্ষীর বয়স তখন 8। সে এমনই কান্নাকাটি শুরু করে যে তিনি নিজেই মেয়েকে তার মার কাছে রেখে আসেন এবং হুঙ্কার দিয়ে বলেন, তোকে যদি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি তাহলে কিন্তু কাঁচা খেয়ে ফেলবো। আর খবরদার আমাকে বাবা ডাকবি না। গোপালা যে ছাগলটার সঙ্গে তোর মার বিয়ে হয়েছে তাকে বাবা ডাকবি। আমাকে নাম ধরে ডাকবি, মিস্টার মোত্তালিব ডাকবি, ফাজিল মেয়ে। সেই মীনাক্ষী এখন থাকে স্বামীর সঙ্গে নিউ অরলিন্সে। টেলিফোনে বাবার খোঁজখবর প্রায়ই করে। মোত্তালিব সাহেব কখনো টেলিফোন করেন না।
কারণ তিনি মেয়ের টেলিফোন নাম্বার বা ঠিকানা জানেন না, কখনো জানার আগ্রহ বোধ করেননি। ভদ্রলোক যৌবনে নানান ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন, কোনোটিই তেমন জমেনি। জীবনের শেষবেলায় তার সঞ্চয় অতীশ দীপঙ্কর রোডে দোতলা একটি বাড়ি, 150 সিসির লাল রঙের একটা টয়োটো এবং ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট। একসময় ভেবেছিলেন ফিক্সড ডিপোজিটের সুন্দর সুদের টাকায় জীবনটা কাটিয়ে দিতে পারবেন। এখন তা ভাবছেন না, প্রায়ই তাকে মূল সঞ্চয়ে হাত দিতে হচ্ছে। মোত্তালিব সাহেব শ্যামা মেয়েটিকে অত্যন্ত পছন্দ করেন। কোনো এক বিচিত্র কারণে তিনি চান না তার পছন্দের কথাটা শ্যামা জানুক। শ্যামার সঙ্গে দেখা হলেই তিনি ততষ্ট হয়ে থাকেন। তার একটাই চিন্তা, অস্বাভাবিক মমতার ব্যাপারটা তিনি কিভাবে গোপন রাখবেন। তার ধারণা এই কাজটা তিনি অত্যন্ত সুন্দরভাবেই করছেন। বাস্তব সেরকম না। শ্যামা ব্যাপারটা খুব ভালো মতো জানে। বিকেলে শ্যামাকে দোতলায় উঠতে দেখে তিনি ধমকের গলায় বললেন, টেলিফোন করতে এসেছিস? তোকে 100 বার বলেছি, এটা পাবলিক টেলিফোন না। শ্যামা বলল, টেলিফোন করতে আসিনি, আপনার পায়ের অবস্থা জানতে এসেছি। পায়ের অবস্থা কি? হাঁটু কি বাঁকা হচ্ছে না, আগের মতোই আছে? মোত্তালিব সাহেব জবাব দিলেন না। শ্যামা বলল, এরকম রাগি রাগি মুখ করে বসে আছেন কেন? মোত্তালিব সাহেব বিরক্ত মুখে বললেন, মাথা ধরেছে। তুই কথা বলিস না তো, তোর ক্যান ক্যান গলা শুনে মাথা ধরা আরও বেড়ে যাচ্ছে। তুই যে জন্যে এসেছিস সেটা শেষ করে বিদেয় হ। আমি কি জন্যে এসেছি? টেলিফোন করতে এসেছিস। তিনা ফিনা কতগুলি মেয়ে বান্ধবী ভালো জুটিয়েছিস, বেয়াদবের এক শেষ। আপনার সঙ্গে কি বেয়াদবি করলো? কি বেয়াদবি করলো? রাত 11:30টার সময় টেলিফোন করে বলে, আপনাদের একতলায় যে থাকে শ্যামা নাম, তাকে একটু দেখে দিন তো। কোনো সালাম আলাইকুম নেই, কিছু নেই। আপনি কি করলেন? খট করে টেলিফোন রেখে দিলেন। আমি বললাম, রাত 11:30 বাজে, এটা আড্ডার সময় না, ঘুমাতে যাবার সময়। বিছানায় যাও, ঘুমাবার চেষ্টা করো। এটা বলেই খট করে টেলিফোন রেখে দিলেন। খট করে রাখলাম না, যেভাবে রাখতে হয় সেভাবেই রাখলাম। তুই দুনিয়ার মানুষকে আমার টেলিফোন নাম্বার দিচ্ছিস, এটা ঠিক না, আর দেব না। যাদেরকে দিয়েছিস তাদের বলে দিবি কখনো যেন এই নাম্বারে তোকে খোঁজ না করে। আচ্ছা, বলে দেব। আপনি দয়া করে রাগে দাঁত কিরমির করবেন না, আপনার ফলস দাঁত খুলে পড়ে যাবে। শ্যামা হাসছে। মোত্তালিব সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। মেয়েটা খুবই সুন্দর করে হাসছে, দেখলেই মায়া লাগে। মোত্তালিব সাহেবের এখন বলতে ইচ্ছা করছে, শ্যামা শোন, তোর বন্ধুদের বলিস টেলিফোন করতে, আমি তোকে ডেকে দেব। শ্যামা বলল, চাচা, ডাক্তার যে আপনাকে বলেছে দেয়াল ধরে হাঁটতে, আপনি কি হাঁটছেন? না। আসুন, আমার হাত ধরে ধরে হাঁটুন। প্রতিদিন আমি আধ ঘন্টা করে আপনাকে হাঁটা প্র্যাকটিস করাবো। তার বদলে আমাকে কি করতে হবে? তার বদলে আপনি আমাকে আধ ঘন্টা করে টেলিফোন করতে দেবেন। ঠিক আছে চাচা? না, ঠিক নেই। আজ বিকেলে তোদের এখানে কে এসেছিল? খাতাউর সাহেব এসেছিলেন। খাতাউরটাকে? এখনও কেউ না, তবে ভবিষ্যতে আমার হাজব্যান্ড হয়ে আসরে নামতে পারেন, সম্ভাবনা উজ্জ্বল। মোত্তালিব সাহেব হুইল চেয়ারে সোজা হয়ে বসলেন। কোণে দেখার মতো বড় একটা ব্যাপার ঘটেছে, অথচ কেউ তাকে খবরও দেয়নি। খবর পাঠালে তিনি কি উপস্থিত হতেন না? হাঁটতে সমস্যা, তাই বলে হাঁটাহাঁটি তো পুরোপুরি বন্ধ না। ছেলে কি করে? বাবার অফিসে চাকরি করে। দেশ কোথায়? দেশ হলো বাংলাদেশ। কোন জেলা? গ্রামের বাড়ি কোথায়? জানি না। ছেলের নাম কি সত্যি খাতাউর? জি না, ভালো নাম আতাউর, তবে সব মহলে খাতাউর নামে পরিচিত। শ্যামা আবারও হাসছে। মোত্তালিব সাহেব শ্যামার দিকে মন খারাপ করে তাকিয়ে আছেন।
হাসি খুশি এই মেয়েটা বিয়ের পর নিশ্চয় তার কাছে আসবে না, সহজ ভঙ্গিতে গল্প করবে না। চাচা: হুঁ। আমি কি আজ শেষবারের মতো আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে এই খবরটা বন্ধুদের দেব। মোত্তালিব সাহেব শার্টের পকেট থেকে টেলিফোনের চাবি বের করে দিলেন। তিনি তার টেলিফোন সবসময় তালাবদ্ধ করে রাখেন। শ্যামা সবসময় খুব আয়োজন করে টেলিফোন করে। টেলিফোন সেটের পাশেই ইজি চেয়ার। সে ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে পড়ে। টেলিফোন সেটটা রাখে নিজের কোলে। কথা বলার সময় তার চোখ থাকে বন্ধ। চোখ বন্ধ থাকলে যার সঙ্গে কথা বলা হয় তার চেহারা চোখে ভাসে। তখন কথা বলতে ভালো লাগে। হ্যালো টিনা? হুঁ। কি করছিলি? কিছু করছিলাম না, আচার খাচ্ছিলাম। কিসের আচার? তেঁতুলের আচার। খাবি? হুঁ খাবো। শ্যামা হাসছে, টিনাও হাসছে। শ্যামা তার বিয়ের খবরটা কিভাবে দেবে ঠিক গুছিয়ে উঠতে পারছে না। টিনা বলল, 17 তারিখের কথা মনে আছে? মীরার বিয়ে? হুঁ মনে আছে।